সুখেন ঘোষ কথা বলছি। আপনি কি প্রবীর বাবু বলছেন? বলছি। ধন্যবাদ আপনাদের চ্যানেল আজকের রাজনীতি এবং সুখেন বাবু আপনাকেও বলুন। অনেক ধন্যবাদ স্যার। স্যার, আমরা দেখছি রাজ্য রাজনীতি আবার উত্তাল হচ্ছে। আবার যারা এসএসসি 2016 প্যানেলে যারা চাকরি পেয়েছিল হুম, তাদেরকে আবার ধর্মতলায় দেখা যাচ্ছে। হুম, হুম, আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, আগামী হুম, 7ই জানুয়ারি 2025 হুম, সুপ্রিম কোর্টে হুম, পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি উল্লেখযোগ্য মামলা রয়েছে, যার মধ্যে এসএসসি প্যানেলে 2016 চাকরি, ওবিসি সংক্রান্ত মামলা, এবং আপনিও দীর্ঘদিন ধরে লড়ে যাচ্ছেন ডিএ মামলা নিয়ে। তো হুম, কি হতে চলেছে স্যার এই 7 তারিখে, একটু বলবেন? হুম। আপনাকে প্রথমেই বলি সুখেন বাবু, বর্তমান সরকার 2011-তে আসার পরে 13ই মে রেজাল্ট বেরিয়েছিল 2011। তারপরে কবে কোন দিন গেছে যেখানে বাংলার রাজনীতি উত্তাল হয়নি? কারণ উত্তাল এবং উদ্দামতার জন্যই এদের জন্ম, যেখানে কোনো রকম আইন শৃঙ্খলার ব্যাপার থাকবে না, আইনের কোনো শাসন থাকবে না, যে যা খুশি সেই তাই করবে। আহ, কখনো বলবে সেমিস্টার সিস্টেম চালু হবে, তারপরেই মুখ্যমন্ত্রী বলে দেবেন সেমিস্টার সিস্টেম কখনোই চলতে পারে না। সুতরাং এটা একটা হজগম শিব ঠাকুরের আপন দেশের ব্যাপার। আইন কানুন সর্বনেশে, এখানে কেউ কারুরটা শোনে না। তা এখানে বিষয় আরেকটা হচ্ছে যে এখানে আমাদের যে মামলাগুলি রয়েছে সেখানে 3টে মামলা তো উল্লেখযোগ্য। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে ডিএনএস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতার মামলা রাজ্য সরকারি কর্মচারীদের, এবং তার সঙ্গে রয়েছে যেখানে সমস্ত শ্রেণীর সরকারি কর্মচারীরা, এমনকি আমরা আমাদের এফিডেভিটেও জানিয়েছি মহামান্য উচ্চতম ন্যায়ালয়ে যে শুধু সরকারি কর্মচারীরা নয়, শিক্ষক এবং সেই সঙ্গে অশিক্ষক কর্মচারী যারা অফিসে কাজ করছেন, মানে স্কুলের অফিস দপ্তরগুলিতে কাজ করছেন, পুলিশ, সবাই এই মহার্ঘ ভাতার আওতাভুক্ত। সুতরাং তাদের সবারটাই যেন বিবেচ্য হয়, এই আমাদের এফিডেভিট করে বলা আছে। এবারে 4টে মামলা ওখানে মূল রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মহার্ঘ ভাতার মামলা, দ্বিতীয়টি হচ্ছে আদার ব্যাকওয়ার্ড ক্লাসের মামলা, এবং সেখানে শুনছি নাকি 5 লক্ষ সার্টিফিকেট বাতিল হতে পারে। 3 নম্বর হচ্ছে এসএসসির মামলা, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের মামলা। আর 4 নম্বর হচ্ছে এসএনজেপিসি, সেকেন্ড ন্যাশনাল জুডিশিয়াল পে কমিশন, জজ সাহেবদের যে সমস্ত হিলি এরিয়ায় যারা রয়েছেন তাদের এক্সট্রা ডিএনএস অ্যালাউন্স, এক্সট্রা অ্যালাউন্সেস, এইসবের মামলা। এবার এই 3টে মামলা তো বিশেষ গুরুত্বপূর্ণ, ডিএনএস অ্যালাউন্স এবং এসএসসি এবং তার সঙ্গে আদার ব্যাকওয়ার্ড ক্লাস, এই 3টে মামলার 3টি তো হলে খুবই ভালো হয়, একটিতে অন্তত পরাজয় হলেও সরকারের পক্ষে খুব বিপর্যয় নেমে আসবে। যদিও আমরা আশা করছি 3টে মামলাই সরকারের বিরুদ্ধে যাবে, অন্তত আমি ব্যক্তিগতভাবে তাই মনে করি। আচ্ছা স্যার, ডিএ নিয়ে আপনি অনেকদিন ধরে লড়ে যাচ্ছেন, সুপ্রিম কোর্ট করছেন, আপনি হাইকোর্টে ছুটছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এমনিও আপনি যথেষ্ট নামকরা একজন অ্যাডভোকেট। তো আপনার কি মনে হচ্ছে যারা এতদিন ধরে ডি আন্দোলন করে এলো তাদের জন্য কি 7 তারিখ একটা সুখবর আসতে চলেছে? আসতেই পারে। সুখবর সবসময় আমরা প্রত্যাশী। এতদিন ধরে কেন চলছে সেটাই আমার বোধগম্য হয়নি, বা এটা একটু বিস্ময়কর। কিন্তু আমাদের একটাই কথা বলবো, কোর্টের উপর বা আদালতের উপর ভরসা রাখতে হবে, এছাড়া তো কোনো উপায় নেই। কারণ এই সরকার দমন পীড়ন এবং আন্দোলনকে কিভাবে দমাতে হয় সেগুলো খুব ভালোভাবে জানে। কিন্তু এই সরকার একটা ব্যাপারে কিন্তু ভয় পায়, সেটা হচ্ছে আদালতের নির্দেশ। এখানে কিন্তু তখন আর বিশেষ কোনো ট্যাপও করতে পারেন। এগুলো বিভিন্ন জায়গায় ছোটখাটো ঘটনার মধ্যে দিয়ে আপনি পাবেন। হাইকোর্ট থেকে ডাইরেকশন নিয়েছে, তাদের পার্টি অফিস সেখান থেকে সরিয়ে নিতে হয়েছে, এরকম বহু খবর, বেশ কিছু ছোটখাটো খবর এরকম পাবেন। এবং বড়সড় যে সমস্ত ব্যাপার সেখানেও দেখা যাচ্ছে এদের হস্তক্ষেপের ফলে এনারা নানা রকম ভাবে অসুবিধার মধ্যে পড়েছে এরা, এবং সেই ক্ষেত্রে তারা আদালতের যে নির্দেশগুলো আসে সেখান থেকে কিন্তু যথেষ্ট এরা সমীহ করে এবং ভয় পায়। কিন্তু আন্দোলনের মাধ্যমে যে খুব বেশি আদায় করা যায় সেরকম কিছু নয়। দেখুন, চাকরি প্রার্থীরা প্রায় 1300, 1400, 1500 দিন রাস্তায় বসে আছে, বা অন্যান্য মঞ্চ, তারা মঞ্চ বেঁধে ডিএর জন্য সংগ্রাম করছে, তাদেরও অনেক দিন ধরে চলছে, কিন্তু এদের কোনো হেলদোল নেই। একমাত্র হেলদোল হবে যখনই কোর্ট থেকে বা আদালত থেকে নির্দেশ আসবে, বা এদের স্পেশাল লিভ পিটিশন
খারিজ হয়ে যাবে, তখন কিন্তু আমাদের 3টে কন্টেম্পট হাইকোর্টে পেন্ডিং আছে, অর্থাৎ 3টে ইউনিয়নের 3টে কন্টেম্পট ত্রিশূলের মতো, তখন কিন্তু সেখানে উত্তর দেওয়া খুব মুশকিল হয়ে যাবে। সেই জন্য সুপ্রিম কোর্টে ওনারা নানা রকম টাল বাহানা করে সময় নিচ্ছেন, কিন্তু সব সময়েরই একটা নির্দিষ্ট সময় আছে। স্যাকরার ঠুকঠাক কামারের একঘা, এটা কিন্তু বাস্তব সত্য। অর্থাৎ এখনো পর্যন্ত যদি ঠুকঠাক স্টেজে থাকে, সেখানে যখন কামারের একঘা পড়বে তখন কিন্তু চোখে সর্ষে ফুল দেখবে, এইটুকু আমি বলতে পারি। আচ্ছা, আমি এই প্রসঙ্গে আরেকটা কথা বলি। আপনি বলেন চ্যাকরা ঠুকঠাক কামারের এক ঘা, কোথাও না কোথাও যারা চাকরি প্রার্থী তাদের কি লেলিয়ে দেওয়া হচ্ছে? এখানেও কি আপনাদের একঘা দেওয়ার কথা চলছে নাকি? আমরা দেখতে পাচ্ছি যারা আইনজীবী রয়েছে তাদের বিরুদ্ধে দাগিয়ে দেওয়া হচ্ছে তারা নাকি চাকরি খেয়েছে। এগুলি সমস্ত হচ্ছে উত্তেজিত না করলে নিজেদের চুরি গুলো ঢাকবে কি করে? যে 26,300 কত এইখানে যারা এমপ্যানেল ক্যান্ডিডেট, তার মধ্যে খুব সম্ভবত, আমি খুব ভুল না করলেও, হয়তো আমার ভুল হলে আপনারা বা অন্যান্যরা একটু শুধরে দেবেন, 8,559 এক্সাক্ট এই ফিগারটা হচ্ছে ঘুষবৈটি বা অনুপ্রবেশকারী, মানে এরা র্যাঙ্ক জাম্প করে হোক, ব্ল্যাঙ্ক ওয়ে মার্কশিট দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, যেখানে তাদের অথবা পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছেন, সুতরাং তাদের তো বার করতেই হবে। তা বার করতে গিয়ে সাধারণত দেখা যাচ্ছে যে এনারা যেভাবে ট্যাম্পারিং অফ এভিডেন্স করেছেন, অর্থাৎ যদিও বা ওয়ে মার্কশিট 1 বছরের বেশি রাখে না এরকম শোনা যায়, কিন্তু তার মিরার ইমেজ রাখতে হয়, মিরার ইমেজ। তো সেক্ষেত্রে যদি সেগুলো পর্যন্ত নেই বা সেই সংক্রান্ত কোনো নথি বা এভিডেন্স বা কোনো প্রমাণ কিচ্ছু নেই, ফলস্বরূপ এই যে যারা অযৌক্তিকভাবে অর্থ দিয়ে অন্য লোকের মুখের গ্রাস কেড়ে নিয়ে, একটা সৎ ছেলে বা মেয়ের মুখের গ্রাস কেড়ে নিয়ে ঢুকেছে, তাদের সঙ্গে তো কখনোই এইভাবে সৎ অসতের মিলিয়ে একটা প্যানেল বা একটা চাকরির ব্যাপার তো হতে পারে না। সরকারি পদ্ধতিতে সবসময় স্বচ্ছতা বজায় থাকবে। সেই ক্ষেত্রে আমার যতদূর মনে হচ্ছে ওই মহামান্য উচ্চতম ন্যায়ালয়ের সব থেকে সহজ রাস্তা হবে হয়তো গোটা প্যানেলটিকে বাতিল তারা করতে পারেন, এটা হলেও হতে পারে। আচ্ছা, আমার সম্ভাবনাটা কিন্তু সেই দিকেই যায়। তাতে যারা যোগ্য লোক তাদের ক্ষেত্রে যদি এরকম বলা হয় যে এই মামলার জন্য তাদেরও প্যানেল গেছে, আমি বলবো অত্যন্ত অন্যায়, অযৌক্তিক কথাবার্তা। কারণ নিজেরা করেছেন দোষ, তার মধ্যে চুরি জোচ্চুরি এবং টাকা পয়সা লেনদেনের বিনিময়ে, পরিষ্কার বলছি লেনদেনের বিনিময়ে চাকরি দেবেন, এবং সেগুলোর ক্ষেত্রে চাকরি বাতিল হলে তাদেরকে মামলাকারী আইনজীবীদের বিরুদ্ধে তাদেরকে উত্তক্ত করবেন, এটা কিন্তু কখনোই সমীচীন নয়। এই জিনিস খুবই বিপজ্জনক, এটা কখনোই হওয়া উচিত না। পিঠ বাঁচানোর জন্য কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া, এবং যেহেতু আমি সেখানে আমার সেই টাকার ভাগ আমরা পেয়েছি, অর্থাৎ 25-75, তাহলে সেক্ষেত্রে তো সেটা কখনোই সমীচীন নয়। যারা সৎভাবে মামলা করেছেন সেই সমস্ত আইনজীবী যারা এর পিছনে মেহনত দিয়েছেন, এখন যদি ডিএ মামলা আমরা জিতি, তাহলে যদি কেউ বলে যে এর জন্য অন্যান্য কিছু যে সমস্ত ছোটখাটো পাইয়ে দেওয়া রাজনীতির সরকারি প্রকল্প বন্ধ হয়ে গেল, এর জন্য আইনজীবীরা দায়ী, তাহলে কি সেটা আমাদের মেনে নিতে হবে? এখানেই আমার একটা প্রশ্ন স্যার। এই যে আমরা দেখলাম যারা চাকরি প্রার্থী তারা তো বলছেন, বা আমরা যেটা শুনতে পাচ্ছি, বিকাশ বাবু, ফিরদৌস শামীম এনারা চাকরি খাচ্ছেন নাকি। এবং যারা আপনি যেমন আন্দোলনের জন্য লড়ছেন দীর্ঘদিন ধরে, কোর্টে ছুটছেন, সুপ্রিম কোর্টে ছুটছেন, আন্দোলনের জন্য নয়, মামলার জন্য। হ্যাঁ, মামলার জন্য। যেমন আপনিও যেমন ডিএ মামলার জন্য সুপ্রিম কোর্টে ছুটছেন। এই যে আপনাদের বিরুদ্ধেও কি একটা গভীর চক্রান্ত চলছে বলে মনে হচ্ছে আপনাদের প্যাঁচে ফেলার জন্য? এইসব সরকার চক্রান্তই করে থাকবে, অর্থাৎ যারা অন্যায়
করেছেন অন্যায়কারী, তারা নিজেদের পিঠ বাঁচানোর জন্য একটা মিথ্যের জায়গায় শতেক মিথ্যে কথা বলবেন, এটা খুব স্বাভাবিক। এতে আমরা কোনোভাবেই চিন্তা করি না। আমরা ব্যক্তিগতভাবে মনে করি যে এসব করে সুদূর প্রসারী কোনো ফল পাওয়া যায় না। স্বামী বিবেকানন্দ বলে গেছেন, চালাকির দ্বারা কোনো মহৎ কার্য হয় না। চালাকি মানুষকে একবার করবে, দুবার করবে, তিনবারের বারে কিন্তু সেই চালাকি ধরা পড়ে গেলে মানুষই বিপদে ফেলে দেবে। একই ব্যাপার বলে গেছেন মাও সেতুং। তিনি বলে গেছিলেন, অত বড় বিখ্যাত তাত্ত্বিক নেতা, তিনি বলে গেছিলেন মানুষকে একবার বোকা বানাতে পারো, দুবার বোকা বানাতে পারো, বারবার বোকা বানাতে পারবে না, ওটা অসম্ভব। সুতরাং এদের মুখোশ খুলে যাচ্ছে এবং মানুষ এদেরকে বুঝতে পারছে। এখন হয়তো মানুষ কিছু সামান্য কিছু লক্ষ্মীর ভান্ডার, দুর্গা ভান্ডার, শিব ভান্ডার, কালী ভান্ডার, এইসবের জন্য, কন্যাশ্রী, এইসবের জন্য হয়তো এই সরকারের প্রতি আস্থা পোষণ করছে। কিন্তু যখন বুঝবে তারা এগুলো ভিক্ষান্ন ছাড়া কিছু না, একটা জাতি কখনো অনুদানের মাধ্যমে গড়ে উঠতে পারে না, তাকে নিজেকে করে নিতে হয়। এবং সেই সমস্ত চাকরি বা সেই সমস্ত ব্যবস্থা বা ব্যবসা বাণিজ্য, কলকারখানার উন্নতি না করলে কখনোই সেটা সম্ভব হয় না। যে স্যার 7 তারিখে ওবিসি সংক্রান্ত একটা মামলাও রয়েছে সুপ্রিম কোর্টে। আপনার কি মনে হয় একজন আইনজীবী হিসাবে কি রায় বেরোতে পারে ওবিসি সংক্রান্ত মামলার? আমি যেহেতু এই মামলায় ওতপ্রোতভাবে জড়িত নেই, এই মুহূর্তে বলতে পারবো না। তবে এই মামলা সংক্রান্ত ব্যাপারে আইনজীবীর বক্তব্য শুনেছিলাম। বলেছিলেন যে তিনি একটি ক্ষেত্রে বলেছিলেন যে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হতে পারে। অর্থাৎ সবকিছুতেই দেখা যাচ্ছে এই সরকার হচ্ছে বাতিলের সরকার। অর্থাৎ প্যানেল বাতিল হতে পারে, ওবিসি সার্টিফিকেট বাতিল হতে পারে, ডিএনএস অ্যালাউন্সের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে টাকা দিলে সরকারের বাকি প্রকল্পগুলো যেগুলো, অর্থাৎ অনুদান প্রকল্প, ভিক্ষান্ন প্রকল্প, এগুলো বাতিল হতে পারে। সুতরাং দেখা যাচ্ছে বাতিল। অতএব এই সরকারকে ইমিডিয়েটলি বাতিল করুন। আমি একবারই বলবো বাতিল করা দরকার। আমরা দেখছি ধর্মতলায় যারা চাকরি প্রার্থী রয়েছে তারা রাস্তায় রয়েছে। এসএসসি 2016 সালের যে প্যানেল রয়েছে, 7 তারিখে যে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, আপনার কি মনে হয় এই চাকরি প্যানেল বাতিল হতে পারে? আর বাতিল হলে সমস্যা কোথায় দেখা দেবে? বাতিল হলে সমস্যা উচিত হচ্ছে যাদের জন্য বাতিল হয়েছে তাদের একেবারে সোজা, একেবারে তাদের বিরুদ্ধে একদম কঠোর মনোভাব, কঠোর ব্যবস্থা গ্রহণ করা, সব রকম দিক থেকে আইনি এবং রাস্তায় আন্দোলন। এবং সেটা হচ্ছে, কারণ এই দুর্নীতিটা নিশ্চয়ই যারা আইনজীবী তারা করেননি, যিনি এই চাকরি যার মাধ্যমে পরীক্ষা হয়েছিল সেই এসএসসি এবং সরকারের নেতা মন্ত্রীরা জড়িত। সুতরাং তাঁরা অর্থ খেয়ে বেরিয়ে যাবেন, এটা চলতে পারে না। সুতরাং তাঁদের জন্য দুর্নীতি হয়েছে, উত্তরদায়ী তাঁদেরই দেওয়া উচিত।